আসসালামু আলাইকুম। তোমরা জানো যে এবছর আমার নিজের বোন ও সায়েন্সে ছিল। সায়েন্স থেকে আমাদের শুরু থেকে টার্গেট ছিল ওকে আমরা ঢাবিতে চান্স পাওয়াবো, কিন্তু এ ইউনিটে না, বি ইউনিটে। সো আলহামদুলিল্লাহ সে চান্স পাইছে। যেহেতু সে মেয়ে মানুষ, তাকে আমরা কখনোই ক্যামেরার সামনে আনবো না, বাট তার হয়ে আমি তার স্টোরিটা তোমাদেরকে বলবো যে কিভাবে তুমিও সায়েন্স থেকে পড়াশোনা করে ঢাকা ভার্সিটির বি ইউনিটে খুব সুন্দর মতো চান্স পাইতে পারো। ঠিক আছে? সো ইটস এ লাইক, অনেকে বলো না আনাস ভাইয়ের গাইডলাইন কাজে লাগে কিনা, আনাস ভাইয়ের কোর্স বই কেমন। সো আমি আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পাইছিলাম, পুরোনো ভার্সিটি চান্স পাইছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট। আমার ছোট ভাই ডিএমসিতে পড়তেছে, আমার ছোট বোন আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটি চান্স পাইছে। সো এটা আল্লাহর অশেষ রহমত, এবং আমি বলবো যে এটার অবশ্যই সফলতার একটু হইলেও আমার ভাগিদার আমাকে দিতে হবে, কারণ স্ট্র্যাটেজিগুলো আমারই ফিক্স করা ছিল। ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। তো আমাদেরকে সায়েন্স থেকে বি ইউনিটে কীভাবে চান্স পাইতে হয় সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। যদি ভিডিওটা তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিওটা তোমার পরিচিত মানুষজনের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তারা উপকৃত হয়। প্রথমে যে জিনিসটা তোমরা অনেকে ভুল করো, যে তুমি যেহেতু বি ইউনিটে যাবা তার মানে তোমার তো পিসিএমবিতে ভালো করার দরকার নাই, তুমি খারাপ করলেও হবে, হ্যান ত্যান না। আলহামদুলিল্লাহ আমার বোন কিন্তু জিপিএ 5 পাইছিল, এইচএসসিতে যথেষ্ট ভালো নাম্বারই ছিল তার। ঠিক আছে? সো গোল্ডেন বলতে কোনো রেজাল্ট নাই, গোল্ডেনই যে পাইতে হবে এমন না, কিন্তু তোমার যাতে অ্যাটলিস্ট 5 পয়েন্ট থাকে, কারণ এই জায়গায় যখন তোমার কম থাকবে তোমার ফার্স্ট অফ অল কনফিডেন্সের ব্যাপারটাই হয়ে যাবে লো। ওকে? কারণ তুমি দেখো তোমার কিন্তু সায়েন্স থেকে বি ইউনিটে যাওয়ার কিন্তু তোমার সিট সংখ্যাই একটা লিমিটেড করে দেওয়া হয়। ওকে? সো তোমার সিট কিন্তু ফার্স্ট অফ অল লিমিটেড, এবং ইটস ডিইউ উই আর টকিং অ্যাবাউট। এখন অন্যান্য জায়গায় চান্স পাওয়ার সবারই ইচ্ছা থাকে, ঢাবি আগে, বাকিগুলা তুমি পরে। সো সেক্ষেত্রে তোমার এইচএসসিতে রেজাল্ট গুড থাকতে হবে, এবং আরেকটা যে বিষয়টা তো তোমাকে মনে রাখতে হবে সেটা তো তোমার কলেজের রেজাল্টও গুড থাকতে হবে। কারণ ধরো তুমি কলেজে কন্টিনিউয়াসলি ফেল মারে যাচ্ছ, কিন্তু তুমি আবার পড়বা ঢাবিতে, এরকম না। মনে রাখতে হবে তোমার জার্নি কিন্তু আর্টস বা কমার্সের যে পোলাপানগুলো আছে, আর্টস বা কমার্স এদের সাথে মিলবে না। কারণ তুমি ফার্স্ট অফ অল তোমার কমফোর্ট জোন যেটা, ছোটোবেলা থেকে পিসিএমবি পড়ছো সবচেয়ে বেশি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, সেখান থেকে তুমি কিন্তু যাচ্ছ টোটাল একটা মুখস্থ টেরিটরিতে। এখানে বুঝার কিচ্ছু নাই, বাংলা ইংলিশ দিকে একটি লাইনও বুঝার নাই, পুরোটাই হলো মুখস্থ। সেইটা টোটাল বুঝা, অর্থাৎ অ্যানালিটিক্যাল থেকে আমি চলে যাচ্ছি টোটালি হলো থিওরিটিক্যাল বা মুখস্থ পার্টে। সো দ্যাটস ওয়াই আমার কলেজের মধ্যে আমি খারাপ করলাম, আমি এইচএসসিতে খারাপ করলাম, আমার পয়েন্ট আসে গেল 3 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট সামথিং, এই দিয়ে হয়তো বা ঢাবিতে অনেক মানুষজন আছে, এটা আমি অস্বীকার করবো না। বাট এটা কিন্তু প্রথমত যদি ঢাবিতে চান্স পাওয়ার 5টা সিঁড়ি থাকে, তুমি ফার্স্ট অফ অল একটা সিঁড়ি নিচ থেকে শুরু করতেছো, যেখানে তুমি এইখান থেকে শুরু করতে পারতা। ঠিক আছে? সো ওকে আমরা শুরু থেকেই এইচএসসিতে ভালো রেজাল্ট করানোর জন্যই পড়াইছি, কলেজে ভালো রেজাল্ট করার জন্য পড়াইছি। এর মানে এই না যে সে মনে করো সে দিনাজপুরে থেকে পড়াশোনা করছে, ঠিক আছে, যে খুব ভালো রেজাল্ট করে ফেলছে, কলেজে ফার্স্ট হয়ে গেছে, এরকম কোনো কিছু না। বাট একটা কনসিডারেবল রেজাল্ট তাকে করতে হয়েছে। ওকে? আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে যখনই তুমি এইচএসসিতে বাংলা ইংলিশ পড়বা, অর্থাৎ তোমার এইচএসসির বোর্ড বই, বোর্ডের বাংলা বই, হ্যাঁ, এবং তুমি তোমার এইচএসসির যে ইংলিশের যে গ্রামার, তারপর তোমার ইংলিশের যে রিটেন আইটেমগুলা, এগুলা তুমি অন্যান্যদের চেয়ে ফোকাস দিয়ে পড়বা। অর্থাৎ তোমাকে এখানে মোর ফোকাস দিতে হবে। মানুষজন যেমন বাংলা ইংলিশ, কিন্তু আমি তোমাকে যদি কিছু সাজেশন দিই, যেমন বাংলা দ্বিতীয় পত্র তুমি শুধুমাত্র সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, কি মানে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র হলে পার হয়ে যাবে, বাংলা প্রথম পত্র গাইড মুখস্থ করলেই পার। তোমার ইংলিশের জন্য সিম্পলি মডেল টেস্ট দিলে তুমি পার হয়ে যাবে। বাট তোমাকে এগুলাতে ডেপথে যাইতে হবে। অর্থাৎ মানুষজন যে মোমেন্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডেপথে যাওয়া শুরু করবে, তুমি এই দুইটা সাবজেক্টে ডেপথে যাবা, কারণ এই দুইটা তোমার অ্যাডমিশনের সাথে মিলবে। এবং তোমার কিন্তু ইংলিশের তোমার টেক্সট বুক থেকে প্রচুর কোশ্চেন তারা দিবে তোমাকে, কিন্তু তোমার বাংলার যে টেক্সট বুক এটা থেকেও প্রচুর কোশ্চেন তোমাকে দিবে। যদি তোমার এগুলো এখন থেকেই পড়া থাকে, যে সেটা হচ্ছে শব্দার্থ, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন টাইমে তুমি যা অনেক সুবিধা পাবা। ঠিক আছে? সো টেক্সট বইয়ের উপর বাংলা ইংলিশের, এবং ইংলিশের ক্ষেত্রে অবশ্যই গ্রামারের ক্ষেত্রে ভালো একটা ফোকাস দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে ওর একটা বড় বটলনেক ছিল, বটলনেক মানে উইকনেস ছিল, সেটা হলো ভোকাবুলারি। ওর ভোকাবুলারি খুব উইক ছিল। আমারও যে ভোকাবুলারি খুব এন্ডিস তা না, কিন্তু আমরা যে টেকনিকটা ফলো করি, যেটা আমি তোমাদেরকেও শিখাইছি, ধরো না তুমি ইংলিশ কোনো একটা বই পড়বা, সে টু সে দিস ইজ দ্য ইংলিশ বুক ইউ আর রিডিং, হ্যাঁ, এইখানকার মধ্যে মনে করো তুমি পড়তেছো, পড়তে পড়তে মনে করো এই জায়গার মধ্যে তুমি সে টু সে কনটেক্সট, হ্যাঁ, এটা ওয়ার্ড তুমি জানো না, উদাহরণস্বরূপ বুঝাচ্ছে আর কি, কনটেক্সট সম্বন্ধে তুমি জানো না, তুমি এই কনটেক্সটটা মার্ক করে সাথে সাথে ফোন হাতে নিয়ে এইখান দিয়ে টান দিয়ে লাল কালি দিয়ে লিখে দিবে। কনটেক্সটের মানে হলো পূর্ব ধারণা বা পূর্ব ঘটনা, ঠিক আছে, বা ইতিহাস, তুমি যেটা লিখতে চাও তোমার মিনিংটা তুমি এখানে লিখে দিলা। তাহলে তুমি যখন প্রতিবার একটা নতুন ওয়ার্ড পাচ্ছ, তুমি যায় সুন্দর মতো সার্চ করতেছো, ওয়ার্ডটা একবার ব্রেনে ইনপুট হচ্ছে, দেন তুমি ওয়ার্ড মিনিংটা প্রতিবার এখানে লিখতেছো। দেন তুমি যতবারই এই বইটা বা এই ইংলিশটা পড়বা, তোমার প্রতিবারই যে অ্যাপ্রোপ্রিয়েশন, হ্যাঁ,
অ্যাপ্রোপ্রিয়েশন, যতবার তুমি দেখবা যে এটার মিনিংটা তোমার উপরে লেখা আছে। সো এইভাবে অটোমেটিক্যালি ভোকাবুলারি ইনক্রিজ হবে। কারণ মনে রাখতে হবে ভোকাবুলারির ক্ষেত্রে সবচেয়ে ইউজলেস হলো ঠাডা বই মুখস্থ। এডি করে যদি ভাইয়া মানে ভোকাবুলারি বাড়তো তাহলে ভাইয়া সবার ভোকাবুলারি অনেক এনরিচ হইতো। ভোকাবুলারির বই কি তুমি কিনো নাই ভাইয়া? সবাই কিনছে, কয়জন মনে রাখতে পারছে? ভোকাবুলারি ইজ লাইক, এটা হলো একটা ল্যাঙ্গুয়েজ। যেহেতু বাংলার ক্ষেত্রে কোনো ওয়ার্ড কি তুমি মুখস্থ করছিলা, তুমি কথা বলতে বলতে শিখছো। সো ট্রিট ইট লাইক এ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এর পরবর্তীতে আমি যে জিনিসটা এনশিওর করছিলাম তার ক্ষেত্রে, আমার বোনের ক্ষেত্রে, সেটা হলো যে তার ইংলিশ ফেটিশ আমরা আসতে দিই নাই। দেখো মেজরিটি পোলাপান বি সি ডি এগুলা ইউনিটে ফেল করে হলো ইংলিশেই, কিন্তু মেজরিটি পোলাপান আবার সবচেয়ে বেশি কি পড়ে? ইংলিশই পড়ে। অথচ ইংলিশ নিয়ে একটা ফেটিসে ভুগে যায় যে ওরে বাপরে বাপ, লেখা পড়া, ভাষা, জিরান, পার্টিসিপল, মিস্টেক্স, এই সেই হ্যান। আরে ভাইয়া ইংলিশ যত মার্ক, বাংলাও তত মার্ক, জিকেও তত মার্ক, অনেক ক্ষেত্রে এগুলোতে বেশি মার্ক। ইংলিশকে সিম্পলি একটা এক্সামের টপিক হিসেবে চিন্তা করতে হবে। তুমি তো ভাইয়া স্পোকেন ইংলিশে যাইতেছো না। তোমার কি কয় যে ভাইয়া ইংলিশে কথা কয়, এটিকে আইএলস এক্সাম না, হেডি তুই দাগাবি এমসিকিউ। তুই এমসিকিউ বুঝা দাগাইলি না বুঝা দাগাইলি, চুরি করে দাগাইলি নাকি এআই দিয়ে দাগাইলি, কেউ দেখতে চায় না। এআই দিয়ে দাগাইতে যাবা, ধরা খেলে লাইফ ডিস্ট্রয় হয়ে যাবে। ওটা বলছি না, কথার কথা বললাম যে তুমি ইংলিশকে সিম্পলি চিন্তা করবে একটা মার্ক পাওয়ার উপায়। কেমনে মার্ক পাইতে হয়? সো ওকে আমরা ইংলিশ যেটা পড়াইছি যে ওর ইংলিশ ছিল এমসিকিউ বেসড, অর্থাৎ আমরা তাকে ইংলিশের বিভিন্ন বই দিছি। যেমন এই যে মনে করে এই বইটাতে তুমি ট্রান্সফরমেশন পড়লা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একবার তুমি থিওরিটা পড়লা, দেন তুমি এইটার আন্ডারে যত কয়টা এমসিকিউ আছে কিছুক্ষণ পরে সব কটি এমসিকিউ তুমি দাগায় দিলা। এইভাবে ইংলিশ পড়াটা বেটার, রেদার দেন ঘন্টার পর ঘন্টা গ্রামার পড়তেছো, কোনো এক টিচার আসে কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতেছে। এটা এরপরে যেটা ছিল ওর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যে কাজটা আমি একদম শুরু থেকে করছি, ওকে একদম ডে ওয়ান থেকে আমরা এইচএসসি লাইফে বাংলা, ইংলিশ, জিকের যে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন বুকস এগুলা পড়াইছে। তার মানে কি ভাইয়া এখন বাংলা, ইংলিশ, জিকের বাংলাদেশের বই মনে করো তুমি যদি দেখো, বাংলা এতটা হাদাম, ইংলিশ আরেকটা এতটা হাদাম, জিকে আরেকটা হাদাম। এখন তুমি চিন্তা করো, ধরে নাও যে উদাহরণস্বরূপ আমি যদি তোমারে কই যে ভাইয়া বাংলার এরকম একটা, ইংলিশের এরকম একটা, জিকের এরকম একটা, এত তিনটা বই যদি একটা মানুষকে ধরায় দেয়, হ্যাঁ তো সুইসাইড করে ভালাবে যে ভাইয়া কি রে ভাই, ফিজিক্স পড়া কুল পাই না, পাশ করতে পারতেছি না, ওখানে এতগুলো সাবজেক্ট কেমনে পড়বো? সো আমরা ওকে যেটা দিছিলাম সেটা হলো এই যে আমাদের কিউএনএ বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক, এটা ওর টেবিলে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত ছিল। বাংলাদেশের একমাত্র বই যেখানে একটা মলাটের ভিতরে বাংলা, ইংলিশ, জিকে সব আছে, এবং এই বই থেকে এবছর ঢাকা ভার্সিটিতে নিয়ার অ্যাবাউট 76%-এর কাছাকাছি ছিল। 76%, 76% মার্ক পেলে তুমি ঢাকা ভার্সিটির টপ 200-এ ঢুকে যেতে পারো, যদি তোমার মানে ইয়ার ভালো থাকে, ঠিক আছে, কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়। সো ও প্রথম থেকে এই বইটা শুরু থেকে পড়ছে। এখন শুরু থেকে তোমার টোটাল পেজ নাম্বার এখানে সর্বসাকুল্যে হইল গিয়া 780 পেজ। 2 বছরে 780 পেজ পড়তে পারবে না, দিনে 1 পেজ পড়ার লাগে, 2 দিনে মাত্র 1 পেজ পড়ার লাগে। সো যারা চান্স পাইতে চাও, তোমার তো বাংলা, ইংলিশ, জিকে আসবে, সো সায়েন্সের পড়া পড়তেছো, সেই সাথে তুমি দিনে বেশি না 1 থেকে 2 ঘন্টা টাইম যদি বরাদ্দ রাখো, বা ঘুমানোর আগে, ওকে আমি কইছিলাম যে ঘুমানোর আগে 2-4 পেজ পড়ে ঘুমাবে। সব যে মনে রাখতে হবে এমন না, কিন্তু মেজরিটি মানুষজন যখন সায়েন্স থেকে সুইচ করে, ও বাংলা, ইংলিশ, জিকে দেখে ওই লাস্ট, ওই ভর্তি পরীক্ষার আগে আগে, ভর্তি পরীক্ষা 3 মাসে। কিন্তু তুমি যদি 2 বছর ধরে দেখো, বেটার না? কারণ যে ভার্সিটি ইউনিটে পরীক্ষা দিবে সে তো ভার্সিটি ইউনিটের পড়াশোনায় 2 বছর করতেছে, তা তুমি 2 বছর না পড়ে কেন 3 মাস পড়বা? এরপরে যেটা সে করছে সেটা হলো ওয়ান বুক মেথড। আমি অ্যাডমিশন টাইমেও যখন ঢাকায় কোচিং করতে আসলো, আমি ওর প্রথম কিন্তু ওকে এত দেখিনি, প্রথম খুব দিছে নিজের মতো করে, পরে যায় দেখি নাম্বার কম পাচ্ছে। তো দেন আমি তার সাথে বসলাম, আমি যাই দেখলাম যে তার টেবিলের সামনে নিম্নে করে 30 থেকে 30টা বই আছে। এখন এই 20 থেকে 30টা বলছে ভাই কোনটা থেকে পড়বো? আমাকে কেউ যেমন বাসায় টিচার দিছিলাম, একটা মেয়ে টিচার, হ্যাঁ এই টপিকটা এনে থেকে পড়ায়, ওই টপিকটা ওনে থেকে পড়ায়, এনে থেকে পড়ায়, এটা টিচাররা পড়াইতেই পারে, টিচারের মতো পড়াবে। কিন্তু তুমি বুঝো তো ভাইয়া, তুমি কিন্তু আর্টস কমার্সের মুখস্থ পাবলিক না। তুমি যদি এখন মনে করো জিকে, আমি তোমার মনে করো আন্তর্জাতিক একটা, বাংলাদেশে একটা, তারপরে আরেকটা, তারপরে জিকেরই যদি এতলা বই দেই, জীবনে মনে থাকবে ভাই? না। সো আমি তোরে কইলাম যে তুই বাংলা এই বইটা থেকে পড়, ইংলিশ এই বইটা থেকে পড়, জিকে এই বইটা থেকে পড়, লাস্ট এইটা পড়। সো টোটাল সে 4টা বই পড়ছে, সাথে এই বইটা অলওয়েজ ছিল। সো আমি যেটা বলবো যে যদি কেউ শুধু আমাদের এই বইটাই আত্মস্থ করে যাইতে পারতো, তার কিন্তু এই বছর আটকাইতো না, কোনো বছরই আটকাইতো না।
কথা হলো তোমার যখন তুমি এই যে খুব ডিটেলস পড়াশোনা করতে যাও, তুমি কি ঢাকা ভার্সিটিতে জীবনে তোমার বাপও 90% মার্ক পাই আসতে পারবে বিডি ইউনিটে বা 95%, আনলেস ইউ আর দ্য ফার্স্ট বয় অফ বিডি ইউনিট। তুমি কি ফার্স্ট হইতে যাচ্ছ? তোমার দরকার ভাইয়া সিট। তুমি এখন পালি পড়ো না চৈনিক ভাষা শিক্ষা পড়ো না যা পড়ো, ঢাকা ভার্সিটির আইআরও যা পালিও যা লও তা, ঢাকা ভার্সিটি ইজ ঢাকা ভার্সিটি। ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি গপ্প দিতে পারো ফেসবুকে, কিন্তু ইন রিয়েল লাইফ তুমি যখন শুনবা ঢাবি ওকে, এরপরে এমন নর্মালি আনলেস ইউ আর ভেরি ইন্টেলেকচুয়াল গাই তুমি ডিপার্টমেন্ট নিয়ে নাও গেজা লাভ নাই। কারণ ওই ঘুরে উল্টে তুমি যে ডিপার্টমেন্ট থেকে বের হও তুমি বেকার, দিতে হবে বিসিএসি। ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি একটা বই পড়ার চেষ্টা করো, একসাথে এত ডিটেলস যে এই টপিকটা এখানে ওই টপিকটা ওখানে, মামা 2টা টপিকের একটাও মনে থাকবে না, একটাও মনে থাকবে না। সো যারা বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক নিতে চাও, কমেন্ট সেকশনে লিঙ্ক আছে। বর্তমানে রমজান মাস, ফেব্রুয়ারি মাস জুড়ে অর্ডারের ক্ষেত্রে বিহুজ একটা ডিসকাউন্ট চলতেছে রকমারিতে। ঠিক আছে, এরপর আসো। সো ইংলিশের কথাটা তো আমরা বলছি, এখন দেখো ম্যাসিভ অ্যামাউন্ট অফ কোশ্চেন সলভিং। সো অ্যাট সাম পয়েন্ট ওর ব্রেন কিন্তু গিভ আপ করে ফেলছিল লাস্টের দিকে আসে, আমি বুঝতেছি যে ও আর পড়তে পারতেছে না। সো সেই মোমেন্টে আমি তাকে বললাম যে শুন, তুই আর কোনো থিওরিটিক্যাল কোনো পড়াশোনা করিস না, তুই কোশ্চেন সলভ কর। সো হলো ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ যতগুলার যত বিগত বছরের কোশ্চেন আছে দাগাইতে থাকতো দাগাইতে থাকতো দাগাইতে থাকতো, এবং আমি দেখছি ও রাত জাগে পড়াশোনা করছে। ঠিক আছে, আমার সামনেই তো ছিল। সো তুমি যেটা করবা যে তোমার থিওরি, এই ধরো আমি এখানে মনে করো এক সত্য বিধান নিয়ে এত গপ্প দিছি ভাই, তুই ভাই চুপচাপ এই এমসিকিউ গুলো আগে পড়, একবার রিডিং দে এটা, তুই এনশিওর কর এই এমসিকিউ গুলো কোথা থেকে ভাই, বিগত বছরের কোশ্চেন, এগুলো তুই সবচেয়ে বেশি কর। এখান থেকেই বিগত বছরের কোশ্চেন থেকে ভাই, যদি কোনো বিশ্ববিদ্যালয় চিন্তা করে যে না খুব বাজে কোশ্চেন করবো, বিউনিটে খুব জঘন্য কোশ্চেন করবো, তাও সে দিবে ওখান থেকে 60% কোশ্চেন একদম হুবহু তুলে দিবে। কারণ দেখ, ইংলিশ কোশ্চেন বানান যায়, জিকে বানান যায় রে, জিকে কোশ্চেন কি বানাবো আমি? জাতিসংঘ কবে গঠিত হয়েছে এটা কি বানান যায়? রাজধানী কি বানান যায়? না। বাংলা কি বানান যায়? না। জানাশোনা জিনিসপাতি। ইংলিশ হয়তো একটু পেঁচায় পুচায় দেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে 60% তো এটা মিনিমাম, মেজরিটি কেসে 75% আপ থাকে। সো এই 75% মার্ক যদি তুমি ঢাবিতে পাও ভাই, তোমার তো টপ 200-100 সিরিয়াল ঢুকে গেছে। ঠিক আছে, এটা গেল। এরপরে আরেকটা জিনিস আমি করছি ওর জন্য, সেটা হলো রিটেন ফেটিশ অফ করছি। দেখো মেজরিটি পোলাপান রিটেন নিয়ে, আরে আল্লাহ ঢাবিতে রিটেন আসবে, আরে ভাই দাঁড়া, তুই যদি এমসিকিউতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মার্ক না তুলতে পারিস, তুই রিটেন খাতাই কাটবে না। তোর আগে এমসিকিউ ঠিক কর। মেজরিটি অফ দ্য টাইম ঢাবিতে যেটা হয় যে এমসিকিউ দিয়ে সিরিয়ালে ঢুকে যায়, রিটেন দিয়ে সিরিয়াল আগায়। আমি বলতেছি না রিটেন করিও না, রিটেন অবশ্যই পড়তে হবে, কিন্তু রিটেন কোশ্চেন ইজ তুলনামূলক টু ইজিয়ার টু অ্যান্সার। কোন বেসিসে? আমি যদি বাংলা ইংলিশ জিকের এমসিকিউ জানি, এটা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ না যে আমাকে ম্যাথ করতে দিবে, আমাকে গপ্প লিখতে দেয়। এখানে কোনো একটা কোশ্চেন দিয়ে বলে এডি ব্যাখ্যা করো, ওডি নিয়ে 5টি বাক্য লাগে, এডি লেখ। এটি তো আমি যদি বাংলা ইংলিশ জিকে পারি লিখতে পারবো, কিন্তু যদি আমার বাংলা ইংলিশ জিকে এমসিকিউ না হয়, তাহলে তো রিটেনের কোনো মানে যৌক্তিকতা নাই। কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির রিটেন এমসিকিউর মধ্যে ডিফারেন্স হইতে পারে, বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে অত বেশি ডিফারেন্স হয় না। একটাতে এমসিকিউ দেখাবো, একটাতে একটু ব্যাখ্যা করে লিখবো। সো রিটেন ফেটিশ, অবশ্যই রিটেন ইজ ইম্পর্টেন্ট, বাট রিটেনে ফেটিশ থাকা যাবে না। আরেকটা যেটা আমি করাইছিলাম সেটা হলো RRR মেথড। এটা কি সিনেমাটা নাকি জুনিয়র এনটিআর? না, RRR মেথড হলো রিড রিভাইজ রিপিট। ও আমাকে একটা কথা বলছিল, ভাই কোনোভাবেই মনে থাকতেছে না। বলছি কয়বার পড়ছিস? বলছি 2বার পড়ছি। তো 10 বার পর দেখি। অর্থাৎ মনে রাখবা, তোমার যখন তুমি মুখস্থ, শুধু মুখস্থের উপর রাখবা। খুব সুন্দর একটা উদাহরণ দেই, এই যে মসজিদের ইমাম বা মুয়াজ্জিন যারা হলো খতমে তারাবি এখন পড়াচ্ছে, রমজান মাস রিলেট করতে পারবা, খতমে তারাবি উনি কি মুখস্থ করছে না এককালে কোরআন শরীফ? তো সে খতমে তারাবি দেওয়ার আগে তুমি দেখবে যে কন্টিনিউয়াসলি পড়তেই আছে, মানে নামাজ বাদে বাকি পুরো টাইম দেখবা পড়তে আছে। কি করতেছে সে রিভাইজ দিচ্ছে। সে মাথার মধ্যে যে লাইনগুলো, কিছু কিছু লাইন ঝাপসা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সে রিভাইজ দিচ্ছে। এমন কেমন হয় না যে যখন খতমে তারাবি পড়ায় তখন 2জন হুজুর থাকে, কিন্তু যে কোন একজন হুজুর যদি কোনো একটা লাইন একটু মিস্টেক করে ফেলে, উনি পিছন থেকে বলে দিচ্ছে। কিন্তু লাইভ দেখছো তোমরা, রাইট? সো সিম্পলি তুমি যে যখন তুমি মুখস্থ যাবা, তোমার ব্রেনে যদি 100টা ইনফরমেশন ঢুকে, তোমার ব্রেন হয়তো সর্বোচ্চ 60টা রাখবে মনে, দেন 40টা, দেন তুমি 40টা আবার ইনপুট দিবা, এবার হয়তো ওইখান থেকে 30টা মাইনাস করে 10টা নিবে, দেন তুমি আবার ইনপুট দিবা। এরকম বারবার ইনপুট দিতে হবে। অর্থাৎ রিড রিভাইজ রিপিট। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ঢাবির এক্সাম না হয়। এরপরে আমি তাকে যেটা করছিলাম সেটা হলো, সে কিন্তু অত বেশি বাইরে বা অফলাইনে অত জায়গায় পড়ে নাই, সে সিম্পলি শর্টেস্ট ক্লাসের দিকে গেছে। কারণ কি দেখো, তুমি যখন বিডি ইউনিটে চান্স পাইতে যাবা, যদি আমি শুধুমাত্র প্রণালী নিয়ে তোমাকে পড়াই, বিভিন্ন প্রণালী বা সে টু সে মহাসাগর মহাদেশই পড়াই, এটার উপর আমি 20 ঘন্টা ক্লাস নিতে পারবো।
চাইলেই। আমি চাইলে যদি তোমাকে সিম্পলি টেন্স পড়াইতে চাই, আমি টেন্স 1 মাস যাবত পড়াইতে পারবো। মানে মনে রাখতে হবে যে বাংলা ইংলিশ জিকের সিলেবাসটা ইনফিনিটি, এটা কোনো সিলেবাস নাই। বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বই আছে, বাংলার বই কিরে তো কি কইছে বোর্ড বই থেকে আসবে? তাইলে যেহেতু ইনফিনিটি সিলেবাস, আমাকে খুঁজে বের করতে হবে শর্টেস্ট কতটুকু মনে রাখা যায়। সো ওর কিন্তু শুরু থেকে ওদের একটা মাস্টার অ্যাকাউন্ট দেওয়া ছিল, আমার ভাইয়ের ক্ষেত্রে, আমার বোনের ক্ষেত্রেও, যে হালকা স্ট্যান্ডার্ড সকল কোর্সে অ্যাক্সেস দেওয়া আছে। যেমন আমাদের বিডি ইউনিটের অ্যাডমিশন কোর্স, তুমি এখানে দেখো বাংলা ফার্স্ট পার্ট কিন্তু আমরা শর্টেস্ট ক্লাস দিয়ে কিন্তু শেষ করছি, ছোট ছোট কয়েকটা ক্লাসে শেষ করছি। ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পার্ট, জিকে, মৌলিক বই, লিখিত অংশ সবগুলোই কিন্তু দেওয়া আছে। কিন্তু আমাদের বিডি ইউনিটের যেটা সুবিধা ছিল সেটা হলো যে আমরা সবচেয়ে কম পড়াবো কিন্তু সবচেয়ে বেশি আউটপুট পাবো। ইভেন আমাদের বইয়ের চেয়ে কোর্স থেকে বেশি কমন ছিল, সব ঢাবির পোলাপান পড়াইছে। বর্তমানে রমজানে যদি কেউ কোর্সটা কিনে রাখো রামাদান 25, এখন বলতে পারো ভাই একাডেমিকে কেন কিনে রাখবো, কেন মাম্মা তুই না সুইচ করবি, তুই 3 মাস পরে চান্স পাবি, এটা কেমনে ভাবলি? কারণ দেখ একটা জিনিস এখানে আরেকটা বুঝ, যারা বি ইউনিটের তুমি যদি ভাবো যে কম্পিটিশন কম, তাহলে আমি তোমাকে একটু রিয়ালিটি চেক দিই। সায়েন্সের যেটা এ ইউনিটে পরীক্ষা দেওয়ার কম্পিটিটর হলো মাত্র 2.5 লাখ, কারণ সায়েন্সের মানুষ ছাড়া এ ইউনিটে পরীক্ষা দিতে পারে না। গুইনা ওই 2.5 লাখ মানুষজনই কিন্তু সায়েন্সের মধ্যে পরীক্ষা দেয়। বি ইউনিটে কে আসে? আমার সায়েন্সের মানুষজন সুইচ করে আসে, আমার কমার্সের মানুষজন সুইচ করে আসে, আমার আলিমের মানুষজনও পরীক্ষা দিতে আসে, আমার আর্টসের মানুষজন পরীক্ষা দিতে আসে। এখন গেস করো দেখি আর্টসের কতজন আছে? আর্টসে বাংলাদেশের স্টুডেন্ট আছে 5 লাখ, সায়েন্সে আছে আমাদের মোটামুটি 2.5 লাখ, আমার কমার্সের আছে হলো 1,25,000, আমার আলিমে আছে হলো 80,000। দেখছো কতজনের সাথে তোমাকে মারামারি দিতে হবে? কিন্তু হ্যাঁ এটা সত্য, সায়েন্সের কম্পিটিশনটা বেশি, কারণ সায়েন্সের মেজরিটি পুরো স্টুডেন্ট আছে। বি ইউনিটে কম্পিটিশন এই 10 লাখ পুলের মধ্যে হয়তোবা হার্ডলি 20,000 মানুষজনের মধ্যে কম্পিট হয়, কিন্তু এই 20,000ই তো বিভিন্ন ভার্সেটাইল ব্যাকগ্রাউন্ডের, তোমাকে অনেকজনের সাথে ফাইট করতে হবে একটা সিটের জন্য। সো তোমাকে শর্টেস্ট পসিবল তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, বি ইউনিট কোর্সে এনরোল করতে পারো। এখন আসি 1 to 2 সাবজেক্ট স্ট্রং জোন। দেখো বাংলা ইংলিশ জিকে 3টা সাবজেক্ট ইকুয়ালি ভালো পারে এমন মানুষজন নাই, কোথাও নাই, কেউ নাই, ঢাবিতে যে ফার্স্ট হয়েছে সেও নাই। সো ওর ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ওর স্ট্রং জোন ছিল মোটামুটি জিকে, ওর তারপরে ইংলিশ মোটামুটি পারতো, সবচেয়ে কম পারতো বাংলা। ইট ইজ নর্মাল হিউম্যান থিং, 1 2 3। সো তুমি এগুলার মধ্যে, ও কিন্তু পরীক্ষার হলে ও যে নাম্বার পাইছে সেখানে জিকেতে সর্বোচ্চ ছিল, ইংলিশে তারপরে ছিল, বাংলাতে সর্বনিম্ন ছিল, চান্স হয়ে গেছে। সো এটা আমার ক্ষেত্রে। আবার বুয়েটের ক্ষেত্রে আমি কি করছিলাম, আমার কেমিস্ট্রি ছিল 1 নাম্বার, আমার ফিজিক্স ছিল 2 নাম্বারে, আর আমি ম্যাথ সবচেয়ে কম পারতাম, এটা আমার ছিল 3 নাম্বার প্রায়োরিটি। সো এরকম তুমি যে কোনো জায়গায় চান্স পাইতে গেলে তোমাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম সিলেক্ট করতে হবে। এর মানে এই না যে ভাইয়া 3 নাম্বার সাবজেক্টটা পড়বো না, এর মানে এই যে এই দুইটা এত ভালো মতো পড়বো যে 3 নাম্বারে যদি একটু আমি ধরো -5 কম পাইলাম, এখানে আমার +8 উঠে গেছে, ঠিক আছে? এটা গেল ডেইলি অ্যাভারেজ স্টাডি টাইম। আমি তোমাকে বলি আমাদের ফ্যামিলির যত ট্রিক্স যা কিছু বলি, আমাদের ফ্যামিলির খুব সিম্পল রুল হলো মানে y = mx + c। এখানের মধ্যে আমার দুইটা জিনিস আমার হাতে নাই, আমার সিটাও হাতে নাই, আমার এমটাও হাতে নেই, আমার হাতে আছে শুধুমাত্র এক্স। মানে কি, যে ধরো আমি যদি একটা সমীকরণ লিখি যে y = 4x + 5, আরেকজনের হলো y হলো ধরো 2x + 5। ধরে নাও এখন যদি আমি এই ছেলেটা, এইটা তো একজনের ইকুয়েশন, ও তো ধরো 1 ঘন্টা পড়ছে, ওর আউটপুট চলে আসছে হলো 9 ঘন্টা, ধরে নিলাম উদাহরণস্বরূপ। তো এখন যদি আমার ওকে ম্যাচ করার লাগে, আমার ওকে ম্যাচ করার জন্য কিন্তু আমাকে 2 ঘন্টা পড়ার লাগবে। সো তখন আমার কিন্তু 9 ঘন্টা হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু 2 আর 5 কন্ট্রোলে নেই, সিম্পলি আমি হার্ডওয়ার্কটা কন্ট্রোল করতে পারি। সো আমি ওকে মনে হয় সিম্পলি সম্ভবত লাস্ট 2 মাসে আমি রাতে ওকে 2 ঘন্টার বেশি ঘুমাইতে দেখি নাই। ও রাতে 2 ঘন্টা ঘুমাইতো, দিনে মোটামুটি ওরকম 2 থেকে 4 ঘন্টা ঘুমাইতো, এরকম করেও পড়ছে। অর্থাৎ পুরা দিন 24 ঘন্টা, অর্থাৎ খাওয়া ঘুম নামাজ বাদে অল টাইম পড়া। এখন তুমি বলতে পারো যে ভাই এত সিভিয়ারে কি যাওয়া উচিত? হ্যাঁ, চাইলে যাইতে পারো, ভালো লাইফে যদি করতে চাও যাইতে হবে, আর যদি মনে হয় যে না দরকার নেই, যাও না, শেষ। এত সিভিয়ারে যাইতে হয় কারণ আমরা অত মেধাবী না, আমরা মাথা দুর্বল, আমরা খালি পরিশ্রমের বদলতে ঢুকে যাই যে কোনো জায়গায়। এটা হলো এবং আল্লাহর রহমত, নিঃসন্দেহে পরিশ্রম করেও কিছু হয় না, আল্লাহর রহমত থাকতে, আল্লাহর রহমত আগে, ওনার উপর বিশ্বাস আগে, দেন তুমি যদি পরিশ্রমটা দাও উনি তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে? সো ডেইলি অ্যাভারেজ স্টাডি টাইম আমি 10 ঘন্টার নিচে তাকে কখনো পড়তে দেখি নাই। অ্যাডমিশন টাইমে সেটা ছিল 15 থেকে 16 ঘন্টা মিনিমাম, ঠিক আছে? কারণ ও, আমি বলবো যে আমার ভাই বোনদের মধ্যে, এটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু ভাই বোনদের মধ্যে ওর ব্রাইটনেসটা একটু কম, ঠিক আছে? হ্যাঁ, 1 নম্বরে আমি, 2 নম্বরে আর 3 নম্বরে
আমি তো সেটা তাই না, এত জানো জোকস পার্ট। আর আরেকটা যেটা সেটা হলো ওয়ান গোল অ্যাট এ টাইম। দেখো আমি বুয়েট মেডিকেল ঢাবি সবগুলোতে চান্স পাইছি, এটার জন্য আমি রিগ্রেট করি, এটার কোনো যৌক্তিকতা ছিল না, এটা আমার লাইফে কোনো জায়গায় কাজে লাগে না, জাস্ট এই ভিডিওতে বলতে পারা বাদে, হয়তো বা এডটেক প্ল্যাটফর্ম চালু করতে সুবিধা লাগছে, বাট ও তো মেয়ে মানুষ, ওর এগুলা কোনো কিছুর দরকার নাই। এবং আরাফাতও কিন্তু শুধুমাত্র মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছে, অন্য কোনো জায়গায় ও ভর্তি পরীক্ষা দেই নাই, ওর ক্ষেত্রেও শুধুমাত্র বিনিটে পরীক্ষা দিছে, অন্য কোনো জায়গায় ওকে যাইতেই হয় নাই। সো আমরাও প্রত্যেককে, আমার পর থেকে আমি যেটা শিখছি যে 14 জায়গার প্ল্যান করার দরকারই নেই, আমার একটা প্ল্যানে থাকবে যে মেডিকেল, না হলে ডেন্টাল, না হলে অন্য কিছু, না হয় ভার্সিটি ইউনিট, পরে এটা, অর্থাৎ যে কোনো একটা গোলকে ফিক্স করতে হবে। যদি বি ইউনিটে চান্স পেতে চাও, মেক শিওর বি ইউনিটের টপ সাবজেক্টটা পাবো, মেক শিওর বি ইউনিটের সিরিয়াল আগে থাকবে, বি ইউনিট একটু একটু এ ইউনিট একটু বি ইউনিট একটু আইবি, আরে ভাইয়া একটাই হোক আগে, দুটি তোর তো একটাই পাস আসবে না, বি ইউনিট পাসই করতে পারবি না, ঠিক আছে? সো ওয়ান গোল অ্যাট এ টাইম এবং ফোকাসিং অন ওয়ান মেন্টরস অ্যাডভাইস। দেখো ও কিন্তু শুরু থেকে আমার কথার উপর ফেথ রাখছে, যে আমি যা যা গাইডলাইন দিছি তাই ফলো করছে। ইভেন আমি আমার প্ল্যাটফর্মের অন্যান্য টিচারকেও তার কাছে পাঠাইনি, আমি তার হয়ে কোশ্চেনগুলো এদেরকে করতাম, শুনে তাকে জাগাইতাম। এখন যদি 14 জনের কথা শুনো, একজন বলছে বাংলার জন্য পড়তে হবে এই বই, বাংলার জন্য ওই বই, জিকের জন্য এইটা, জিকের জন্য ভিডিও দেখতে হবে, একজন এক এক কথা বলবে, কেউ রং না, এভরি অ্যাডভাইস ওয়ার্কস। আমি যদি বলি বেঞ্চ প্রেস তোমার এই বরাবর মারতে হবে, এটাও যেমন ট্রু, এই বরাবর মারলেও ট্রু। তো এক একজনের জন্য এক একটা কাজ করে, ইউ ফাইন্ড ইয়োর ওন মেন্টর, যার কথা তুমি শুনবা। তুমি যদি আমার চ্যানেলের ভিডিও দেখো, তুমি আবার আরেকজনের শুনো, প্রত্যেকে দেখবা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, ঠিক আছে? যেমন ধরো সোহাগ ভাই এক টাইপের গাইডলাইন দেয়, আমি আরেক টাইপের গাইডলাইন দিই, আরেকজন ভাই আরেক টাইপের গাইডলাইন দেয়, তিনজনেরই কিন্তু একাডেমিক যেই বুয়েট পর্যন্ত যে রেজাল্ট তুমি দেখতে যাবো, তিনজনের রেজাল্ট ভালো। তোমার তো বুয়েট পর্যন্তই দরকার, তারপরে তুমি লাইফে কি করবা করবা, কেউ কি রং না, কিন্তু তুমি যার কথা শুনবে একটাই শুনো। ভাই এই ভাইয়ের ফিজিক্সটা ওই ভাইয়ের কেমিস্ট্রিতে 3-4টে মিলে জগা খিচুড়ি বানায়, একটাও হইলো না, ডোন্ট ডু দ্যাট, চুজ ওয়ান মেন্টর অ্যান্ড স্টিক টু ইট। এরপরে লাস্ট যেটা সেটা হলো নেভার গিভিং আপ। এটা আমি ফেস করছি দেখে আমি ওদেরকে খুব ভালো এটা জানি, আরাফাত বলো সারা বলো, আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষই যখনই মানে অ্যাডমিশন টাইমে গেছে প্রচুর পেন খেয়েছে, আমি নিজেও পেন খেয়েছি, প্রচুর পেন খেয়েছি, মানে ধরো মাঝে মধ্যে মনে হইতে যে আমার আর হবে না, মনে হয় এবার হবেই না, কোনোভাবেই চান্সটা হচ্ছে না, কোনোভাবে আর একটা লাইনও পড়তে পারবো না। এবং সেই মোমেন্টে কিন্তু তারপরেও আমরা গিভ আপ করি না। সো ওকে আমি বারবার সাহস দিছি, হয়তো সে লাকি যে আমার মতো একটা ভাই পাইছে, বা আমি সাহস দেওয়ার মতো ছিলাম, বাট নিজেকে সাহস দিতে হবে নিজেকেই। তোমার হয়তো বা লাইফে এরকম মানুষ নাও থাকতে পারে, বাট এই সাহসটা যে নেভার গিভিং আপ, যে যেমনি হয় হোক চান্সটা পাইতে হবে। ওর কিন্তু রেজাল্ট দিতে প্রচুর লেট হচ্ছিল, পরীক্ষা দিয়ে আসে কান্দাকাটি যে হবে না হবে না, আমিও সেম ঢাবি ইউনিটে পরীক্ষা দিয়ে আসে বলছিলাম চান্স হবে না হবে না, পরে আল্লাহর মতো হয়ে গেছে। কিন্তু যে জিনিসটা আমাদের তিনজনের মধ্যে এবং ওর মধ্যেও ছিল, যে আমরা কখনো আল্লাহর মধ্যে গিভ আপ করি নাই, যেমনি হোক চালাই গেছি। সো এই ছিল ওভারঅল আমার বোনের সায়েন্স থেকে বি ইউনিটে চান্স পাওয়ার জার্নি। এটা শুধু আমার বোনের না, যে কেউ এটা ইউজ করতে পারে, যে কেউ এটা রিপ্লিকেট করতে পারো। সো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগছে। সো আবারও কি দুইটা প্রোডাক্ট কি ছিল, বি ইউনিট কোর্স আর একটা ছিল বি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক। এটা অ্যাটলিস্ট এই বইটা বলবো টেবিলে রাখবা, আর অ্যাটলিস্ট এই কোর্সটা বলবো প্রতিদিন 1-2টা করে ক্লাস করতে থাকো, অ্যাডমিশনে আগায় থাকবা। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, টাটা।